হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে এবছর 2025 সালে যারা এইচএস এক্সাম দিচ্ছে তাদের অ্যাকাউন্টেন্সি সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে ডিটেলসে বলবো অ্যাকাউন্টেন্সির কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে উইথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, কত মার্কসের কোয়েশ্চেন্স কোন চ্যাপ্টার থেকে আসবে এবং তার জন্য কি কি কোয়েশ্চেন্স পড়তে হবে। খুবই সিলেক্টিভ কোয়েশ্চেন্স নিয়ে এসেছি, যে কোয়েশ্চেন্স গুলো পড়লে এবছরের এইচএস এর প্রিপারেশনের জন্য তোমাদের আর কিছু পড়তে হবে না। এখন থেকে যতদিন পরীক্ষা বাকি আছে শুধুমাত্র এই কোয়েশ্চেন্স গুলো পড়ে যাও। এই কোয়েশ্চেন্স এবং তার সাথে কি কি প্র্যাকটিক্যাল, কি কি টপিক প্র্যাকটিক্যালের জন্য তোমরা প্র্যাকটিস করবে সেই কোয়েশ্চেন্স গুলো এখানে বলে দিয়েছি এই ভিডিওতে। তো প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই তোমরা এখন থেকে এই ভিডিওতে যা যা সিলেবাস দেখছো, যা যা কোয়েশ্চেন্স দেখছো সেগুলোই খালি প্র্যাকটিস করো, এর বাইরে আর কিছু তোমাদের প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে না। এই কোয়েশ্চেন্স গুলো তোমরা যদি খুব ভালো করে পরীক্ষার আগে রেডি করে যেতে পারো তাহলে আমি আশা করছি প্রত্যেকেই 95 থেকে 98% মার্কস কিন্তু পেয়ে যেতে পারবে এই অ্যাকাউন্টেন্সিতে। এরপরে আমি বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, যাদের কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং সাবজেক্টই আছে তাদের জন্যও সাজেশনস নিয়ে আসবো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে তোমাদের নোটিফিকেশন চলে যায়। আর বেশি কথা না বলে শুরু করি। তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে, আচ্ছা তার আগে আরেকটা কথা বলি, আমার মক টেস্ট শুরু হয়ে গেছে। আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তাদের নিয়মিত আমি মক টেস্ট নেওয়া শুরু করেছি। তোমরা যারা আমার কাছে পড়ো না মক টেস্ট দিতে পারো, অনলাইনেও মক টেস্ট দেওয়া যেতে পারে। এছাড়া অফলাইনে আমার ইনস্টিটিউশনে এসেও তোমরা মক টেস্ট দিতে পারো। এই মক টেস্ট দেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, এই স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা আছে দেখতে পাচ্ছ, এই স্ক্রিনের এই মোবাইল নাম্বারটায় তোমরা ফোন করবে, ফোন করে যোগাযোগ করবে। আমি তোমাদের ডিটেলসে বলে দেবো যে মক টেস্ট দেওয়ার জন্য কি কি তোমাদের করতে হবে। এই ওপরের মোবাইল নাম্বারটায় তোমরা অবশ্যই ফোন করতে পারো। ঠিক আছে, এবার চলে আসছি মেন কাজের কথায়। তোমাদের প্রথম যে চ্যাপ্টার অংশীদারি কারবারের সূচনা এবং সুনামের মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ গুডউইল আর ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ, এই চ্যাপ্টারটা থেকে কি কি জিনিস তোমাদের পড়তে হবে। এগুলো 4 মার্কসের জন্য এই কোয়েশ্চেন্স গুলো আছে। এর সঙ্গে তোমাদের একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্ক থাকে। তোমরা যারা অঙ্ক পারছো অঙ্ক করতে পারো, কিন্তু যাদের অঙ্ক নিয়ে সমস্যা আছে তারা এই থিওরিটা পড়ে যেতে পারো। এছাড়াও 1 মার্কসে তোমাদের যে কতগুলো থিওরি আছে তার মধ্যেও এই কোয়েশ্চেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। যেমন প্রথমে রয়েছে অংশীদারি কারবারের নিবন্ধন কি বাধ্যতামূলক, অংশীদারি কারবারের নিবন্ধন না করলে কি হয়। 2 নম্বরে আছে অংশীদারি কারবারের লাভ্যাংশের গ্যারেন্টি বলতে কি বোঝায়। 3 নম্বরে হচ্ছে লাভ ক্ষতি হিসাব এবং লাভ ক্ষতি বন্টন হিসাবের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বরে হচ্ছে স্থির মূলধন হিসাব এবং পরিবর্তনশীল মূলধন হিসাবের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বরে চলতি ও উত্তোলন হিসাব খাতের মধ্যে 4টি পার্থক্য লেখো। 6 নম্বরে লাভ থেকে ছাড় এবং লাভের বন্টনের মধ্যে পার্থক্য লেখো। ত্যাগের অনুপাত এবং প্রাপ্তি অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। অংশীদারি কারবারের পুনর্গঠন বলতে কি বোঝো, কোন কোন ক্ষেত্রে এই পুনর্গঠন প্রয়োজন হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে রয়েছে অংশীদারিদের মধ্যে কোনরূপ চুক্তি না থাকলে লাভ ক্ষতি বন্টনের হিসাব কিভাবে প্রস্তুত করা হয় তা আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, যদি পার্টনারদের মধ্যে কোনো পার্টনারশিপ ডিড না থাকে তাহলে কিভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন তৈরি করতে হবে। এরপরে আছে সুনাম কি, এই সুনামের 4টে বৈশিষ্ট্য লেখো। তারপরে অতি মুনাফা বা সুপার প্রফিট কি, নতুন অংশীদারি অংশগ্রহণ করার সময় নতুন অংশীদার যখন বিজনেসে আসে তখন সুনামের অংশ কিভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ নতুন পার্টনার যখন বিজনেসে ইন্ট্রোডিউস করে তখন অ্যাডমিশন অফ পার্টনারের ক্ষেত্রে গুডউইল ট্রিটমেন্ট কি হয় সেটা তোমাদের এখানে বলতে হবে। কোনো অংশীদারের অবসর গ্রহণের সময় সুনামের অংশ কিভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। মোটামুটি একই প্রশ্ন এটা, যে কোনো অংশীদার রিটায়ারমেন্টের সময় গুডউইলের অংশ কিভাবে জার্নাল এন্ট্রি করা হয় সেটা তোমাদের লিখতে হবে। লাভ ক্ষতি বন্টন হিসাবের বৈশিষ্ট্য। আচ্ছা, এগুলো হচ্ছে 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে 1 মার্কসের কোয়েশ্চেন পার্টনারশিপ থেকে। অংশীদারি সংজ্ঞা দাও, অংশীদারি কারবার বলতে কি বোঝো, চলতি হিসাব খাত বলতে কি বোঝো, কারেন্ট অ্যাকাউন্ট। অংশীদারি একটি বৈশিষ্ট্য লেখো, অংশীদারদের প্রধান দুটি অধিকার লেখো। অংশীদারি চুক্তিপত্র কি, পার্টনারশিপ ডিড কি, পরিবর্তনশীল মূলধন হিসাব কি, অংশীদারি চুক্তিপত্রের অবর্তমানে একজন অংশীদারের ঋণের ওপর সুদের হার কত হবে। মানে যদি পার্টনারদের মধ্যে কোনো পার্টনারশিপ ডিড না থাকে তাহলে ইন্টারেস্ট অন পার্টনার্স লোনের জন্য কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, 6% বার্ষিক হারে ইন্টারেস্ট দিতে হয়। এরপরে আছে গড় লাভ কি, অ্যাভারেজ প্রফিট কি আর কি, অংশীদারি স্থির মূলধন কাকে বলে, ফিক্সড ক্যাপিটাল কাকে বলে, কখন লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করা হয়, অতি মুনাফা মানে সুপার প্রফিট কি, গুডউইল কি, অগ্রাধিকার শেয়ার কি, প্রেফারেন্স শেয়ার কি, শেয়ারেরও কয়েকটা কোয়েশ্চেন এখানে দিয়ে দিয়েছি। বোনাস শেয়ার বলতে কি বোঝো,
হিডেন গুডউইল, এটা খুব ইম্পর্টেন্ট আছে বছরে। হিডেন গুডউইল বলতে কি বোঝো, পুনর্মূল্যায়ন হিসাব খাত বলতে কি বোঝো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর অ্যাকুমুলেটেড প্রফিট বা পুঞ্জীভূত লাভ বলতে কি বোঝো। এগুলো 1 মার্কসের জন্য আসছে। এছাড়া অ্যাডমিশন অফ পার্টনার থেকে 1 মার্কসের জন্য আসতে পারে যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বা পুনর্মূল্যায়ন হিসাব খাত বলতে কি বোঝো, ত্যাগ অনুপাত কি এর ফর্মুলাটি লেখো। ঠিক আছে, ত্যাগ অনুপাত কি এর ফর্মুলাটি লেখো। তারপরে আছে নতুন মুনাফা বন্টনের অনুপাত বলতে কি বোঝো, অর্থাৎ নিউ প্রফিট শেয়ারিং রেশিও বলতে কি বোঝো। রিটায়ারমেন্ট থেকে আসতে পারে প্রাপ্তি অনুপাত বলতে কি বোঝো, একজন অংশীদার অবসরের ক্ষেত্রে উদ্বত্ত পত্রে সাধারণ সঞ্চিতি থাকলে তুমি কি করবে, সেটা আমরা জেনারেল রিজার্ভ থাকলে আমরা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, সেটা এখানে বলতে হবে। আর অংশীদারি কারবারের রিটায়ারমেন্ট ডেথের ক্ষেত্রে যে যার কাছে প্রফিট, যার কাছে রিটায়ার্ড পার্টনারের ডিউটা ট্রান্সফার করা হয়, যাকে এক্সিকিউটর বলে, সেই নির্বাহক বলতে কি বোঝো, এটা আসতে পারে। 1 মার্কসের জন্য শেয়ার থেকে যে প্রশ্ন আসতে পারে, বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি বলতে কি বোঝো, বকেয়া তলবি মূলধন কি, অতিরিক্ত আদায় বলতে কি বোঝো, শেয়ার বাজেয়াপ্তকরণ কাকে বলে, বিবরণপত্র কি, অগ্রাধিকারযুক্ত শেয়ার কাকে বলে, তলবিকৃত মূলধন কি, সংরক্ষিত মূলধন কি, অতলবি মূলধন বলতে কি বোঝো, বাজেয়াপ্ত শেয়ারের পুনর্বিলীকরণের ফলে উদ্ভূত লাভ হিসাবের বইয়ের কোন খাতে স্থানান্তর করা হয়, মানে ওই শেয়ার ফরফিট করার পর ফরফিচারের বাকি ব্যালেন্সটা কোথায় ট্রান্সফার করা হয়, অগ্রিম প্রাপ্ত তলবি অর্থ কাকে বলে, সমমূল্যের বিলিকৃত শেয়ার বলতে কি বোঝো, যৌথ মূলধনী কোম্পানি বলতে কি বোঝো, আদায়কৃত মূলধন বলতে কি বোঝো। এগুলো সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে 1 মার্কসের জন্য। ন্যূনতম আদায় কি, অনুমোদিত মূলধন বলতে কি বোঝো, শেয়ার প্রিমিয়াম বলতে কি বোঝো, অগ্রিম তলবি অর্থ বা কলস ইন অ্যাডভান্স বলতে কি বোঝো। এবার 4 মার্কসের যে একটা অঙ্ক আসে তার সাথে তোমাদের এটা অর থাকে। 4 মার্কসের জন্য শেয়ার চ্যাপ্টার থেকে যেগুলো পড়তে হবে, শেয়ার কি, শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য, 5টা করে পার্থক্য পড়বে। শেয়ার বাজেয়াপ্তকরণ এবং শেয়ার প্রত্যার্পণের মধ্যে পার্থক্য, সঞ্চিত মূলধন এবং মূলধন সঞ্চিতির মধ্যে পার্থক্য, শেয়ার প্রিমিয়াম বলতে কি বোঝো, শেয়ার প্রিমিয়ামের দুটি ব্যবহার লেখো, শেয়ার প্রিমিয়াম কি কি কাজে ইউজ হয়। আচ্ছা, এছাড়া রয়েছে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বোঝো, এর উদ্দেশ্য কি। ঠিক আছে, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলতে কি বোঝো, কমন সাইজ আর কম্পারেটিভ, তুলনামূলকটা হচ্ছে কম্পারেটিভ আর সাধারণ আকৃতি হচ্ছে কমন সাইজ, এই দুটো আর্থিক বিবরণী বলতে কি বোঝো। এরপরে আছে অনুপাত বিশ্লেষণ বলতে কি বোঝো, অনুপাত বিশ্লেষণ বলতে কি বোঝো, এর 5টি উদ্দেশ্য লেখো। অনুপাত বিশ্লেষণে 4টি সীমাবদ্ধতা লেখো রেশিও অ্যানালাইসিসের। আর এই রেশিও অ্যানালাইসিস যেগুলো আমি টিকা লিখতে বলেছি, এই রেশিও অ্যানালাইসিস গুলি কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং তাদের আদর্শ মান স্ট্যান্ডার্ড রেশিও কি, এই দুটো জিনিস পড়বে। যেমন দেনা মালিকানা অনুপাত, তারল্যের অনুপাত, চলতি অনুপাত, সুদ নিরাপত্তা অনুপাত, মোট মুনাফার অনুপাত, নিট মুনাফার অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, অন্তিম সম্ভারের আবর্তন অনুপাত, স্থায়ী সম্পত্তি আবর্তনের অনুপাত, এগুলো পড়বে। এরপরে আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আসবে যেগুলো 1 মার্কসের কোশ্চেন, নগদ প্রবাহ বিবরণী, দুটো উদ্দেশ্য লেখো, নগদ এবং নগদ সমতুল্য বলতে কি বোঝো, নগদ প্রবাহ বিবরণী কোন আর্থিক মান অনুসারে প্রস্তুত করা হয়। এইগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই, এখন খালি এইগুলোই পড়ো। নগদ প্রবাহ বিবরণী বলতে কি বোঝো, নগদ প্রবাহ বিবরণীর কার্যনির্বাহক সংক্রান্ত কাজগুলির কয়েকটি উদাহরণ দাও। কার্যনির্বাহক সংক্রান্ত মানে হচ্ছে তোমার অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি আইটেম আসে সেগুলো লিখতে হবে। আচ্ছা, 4 মার্কসের জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে যেগুলো আসতে পারে সেগুলো হলো নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যে 5টি পার্থক্য, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর ক্যাশ বুকের মধ্যে 5টা ডিফারেন্স। তারপরে হচ্ছে নগদ বিবরণীতে অর্থ সংক্রান্ত বা বিনিয়োগ সংক্রান্ত আগত এবং নির্গত কাজকর্মের 2টি করে উদাহরণ দাও। নগদ প্রবাহ বিবরণীর 4টি সীমাবদ্ধতা লেখো, নগদ প্রবাহ বিবরণীর 4টি উদ্দেশ্য লেখো। আচ্ছা, এছাড়া অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর উপরে কি কি সংক্ষিপ্ত টিকা, মানে এগুলোর মধ্যে কি কি আসে সেগুলো লিখতে হবে। আর এটা লিখতে হবে মেনশন দ্য অ্যাক্টিভিটিস আন্ডার হুইচ দ্য ফলোইং ট্রানজাকশনস উইল অ্যাপিয়ার ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3, মানে এই আইটেমগুলো ক্যাশ ফ্লোর কোথার মধ্যে আসে। যেমন পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসে, সেল অফ ইনভেস্টমেন্ট ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসে, রিডেমশন অফ ডিবেঞ্চার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসে, ইস্যু অফ ইকুইটি শেয়ার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসে, ইন্টারেস্ট পেইড অন ডিবেঞ্চার এটাও ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে আসে, ইস্যু অফ ডিবেঞ্চার এটাও ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে আসে, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার এটাও ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে আসে, পারচেজ অফ ইনভেস্টমেন্ট এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসে, ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট এটাও কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসে। আচ্ছা, এরপরে তোমাদের যেগুলো এমসিকিউ আছে 36 মার্কসের এমসিকিউ, এই এমসিকিউ এর জন্য বেসিক্যালি কোনো কোয়েশ্চেন সেট করা সম্ভব নয়। তোমরা কি করবে, লাস্ট 7 বছরের এইচএস কোয়েশ্চেনের এমসিকিউ করবে। দেখো 2020 সালে আর 21 সালে এইচএস এক্সাম হয়নি, তাহলে ওই দুটোকে বাদ দিলে এদিকে পড়ে রইলো 2024, 2023, 2022। ঠিক আছে, 3টে সাল রইলো, 2024, 2023, 2022। আর এদিকে 2019, 2018, 2017, 2016, 2015, 2014। তো এই লাস্ট কটা বছরের এইচএস এর এমসিকিউ যা যা আছে সবগুলো পড়বে, তাহলেই তোমরা এমসিকিউতে পুরো 36 এ 36 মার্কস পাবে এবং এমসিকিউটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
এখানে যদি 36 না পাও তাহলে কিন্তু ওভারঅল নাম্বারটা কমে যাবে। তাই এমসিকিউ এর উপর যথেষ্ট তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। এরপরে আছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। এবারে চলে আসি প্র্যাকটিক্যাল প্রবলেম, তোমাদের কি কি পড়তে হবে। এই প্র্যাকটিক্যাল প্রবলেমের ডিটেলস আমি বলে দিয়েছি যে প্র্যাকটিক্যাল প্রবলেমের মধ্যে কি কি বিষয় প্র্যাকটিক্যাল প্রবলেম তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে। এই টপিকগুলো যে টপিকের উপর আমি বলেছি এই টপিকগুলোর বাইরে আর কিছু করার দরকার নেই। তোমাদের যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের যে 4 মার্কসের কোয়েশ্চেন আসে সেখানে কি কি তৈরি করতে হতে পারে বলছে। প্রিপারেশন অফ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আফটার কনসিডারিং দ্য ফলোইং আইটেমস। একটা হচ্ছে ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল ইন্টারেস্ট ক্যালকুলেট করা, বা ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল when a further capital is introduced by the partner in the middle of the year। বছরের মাঝখানে যদি কোনো পার্টনার কোনো ক্যাপিটাল বিজনেস ইনভেস্ট করে তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে ক্যালকুলেট করা হবে। এরপরে রয়েছে পার্টনার্স বোনাস স্যালারি, পার্টনার্স বোনাস স্যালারি কিভাবে ক্যালকুলেট করবে। পার্টনার্স কমিশন, যখন পার্টনার কমিশন পাচ্ছে নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন অথবা নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। নেট প্রফিট এর উপরে যখন পার্টনার কমিশন পাচ্ছে, কমিশনটা বাদ দেওয়ার আগে বা কমিশনটা বাদ দেওয়ার পরে, তো এইরকম ধরনের ট্রিটমেন্ট করবে। এরকম অঙ্ক বইতে প্রচুর আছে। ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িংস, পার্টনারের ড্রয়িংস ক্যালকুলেট করা। ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িংস ক্যালকুলেট করা যখন পার্টনাররা একটা পার্টিকুলার অ্যামাউন্ট উইথড্র করছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ অথবা অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস when date of drawings is given in the problem। date of drawings যদি অঙ্কে বলে দেয় তাহলে কিভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করব। তারপরে হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস when partners draw a particular amount at the end of the or beginning of the each quarter। কোনো পার্টনার যদি কোনো ফিক্সড অ্যামাউন্ট কোনো কোয়ার্টারের এন্ডে বা কোনো কোয়ার্টারের প্রথমে ড্র করে তাহলে কিভাবে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করব। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন drawings when date of drawings is not given in the problem। ঠিক আছে, এরপরে রয়েছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন পার্টনার্স লোন when rate of interest is not given in the problem। যদি রেট অফ ইন্টারেস্ট না বলে দেওয়া থাকে তাহলে পার্টনারদের ইন্টারেস্ট অন লোন কিভাবে ক্যালকুলেট করতে হয়। পার্টনাররা যদি বছরের মাঝখানে কোনো লোন দেয় তাহলে লোনের ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়। আর হচ্ছে ডিভিজিবল প্রফিট, ধরো ডিভিজিবল প্রফিটের একটা পার্সেন্টেজ আমাদের বললো জেনারেল রিজার্ভে পাঠাতে হবে, তাহলে কিভাবে জেনারেল রিজার্ভে টাকা পাঠাবো। আর ট্রিটমেন্ট অফ গ্যারেন্টেড পার্টনারশিপ, এটা বছরে খুব ইম্পর্টেন্ট আছে যে অনেক সময় পার্টনারদের গ্যারেন্টি দেওয়া হয় যে তোমরা প্রফিটের এত অংশ পাবেই পাবে, তো সেরকম গ্যারেন্টেড পার্টনারশিপ থাকলে কিভাবে করতে হয় এটা তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে। ভ্যালুয়েশন অফ গুডউইল, এমনিতে তোমাদের ভ্যালুয়েশন গুডউইলের একটা বড় অঙ্ক যে আসে সেরকম নয়, কিন্তু ভ্যালুয়েশন অফ গুডউইল ক্যালকুলেট করতে দেয় ছোট ছোট এমসিকিউ এর কোশ্চেনে, এবং তার সাথে কোনো অ্যাডমিশন বা রিটায়ারমেন্টের বড় অঙ্কের সাথে গুডউইল ভ্যালুয়েশন করতে দিতে পারে। সেক্ষেত্রে গুডউইল ভ্যালুয়েশনের এই তিনটে মেথড, বিশেষ করে রুলসটা তোমরা একটু দেখে রাখবে। একটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথডে, একটা সুপার প্রফিট মেথড, আর একটা ক্যাপিটালাইজেশন মেথড। এই তিনটে মেথডই তোমাদের ভ্যালুয়েশন অফ গুডউইলের আছে। এর উপর ছোট ছোট অঙ্ক তোমরা প্র্যাকটিস করে রাখবে। এরপরে কোম্পানি অ্যাকাউন্টসে যে 4 মার্কসের একটা অঙ্ক আসে, সেখানে হচ্ছে জার্নাল এন্ট্রিজ অনলি ফর ফরফিচার রিইস্যু অ্যান্ড ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট হোয়েন শেয়ারস আর অরিজিনালি ইস্যুড উইথ প্রিমিয়াম অর অ্যাট পার। বলছে এমনি নর্মাল জার্নাল এন্ট্রিজ আসতে পারে যেখানে শুধুমাত্র ফরফিচার করে রিইস্যু করে আর ক্যাপিটাল রিজার্ভে টাকা পাঠানো, এই অবধি জার্নাল এন্ট্রি করতে হবে। অথবা শুধু জার্নাল এন্ট্রি আসতে পারে জার্নাল এন্ট্রি ফর ইস্যু অফ শেয়ার আদার দ্যান ক্যাশ, অর্থাৎ কেউ কোনো অ্যাসেট বা লাইবিলিটি কিছুটা কিনলো কোনো বিজনেস থেকে, তার ফলে সেই বিজনেসের মালিককে শেয়ারের মাধ্যমে পেমেন্ট করলো, সেই জার্নাল এন্ট্রিজ, যেটাকে বলা হয় জার্নাল এন্ট্রিজ ইস্যু অফ শেয়ার আদার দ্যান ক্যাশ, সেই জার্নাল এন্ট্রিগুলো শিখবে। এরপরে রয়েছে জার্নাল এন্ট্রিজ ডিবেঞ্চার থেকেও অঙ্ক আসতে পারে। জার্নাল এন্ট্রিজ ফর ইস্যু অফ শেয়ার, এটা প্রায় প্রত্যেক বছরই এরকম একটা অঙ্ক আসছে। জার্নাল এন্ট্রিজ ফর ইস্যু অফ ডিবেঞ্চার টু দ্য ভেন্ডর ফর পারচেজ অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অফ এ ফার্ম। কোনো ফার্মের অ্যাসেট লাইবিলিটি কিনে নিল, তার এগেনস্টে সেই ফার্মের মালিককে ডিবেঞ্চার ইস্যু করলো। সেই ডিবেঞ্চারটা ইস্যু হতে পারে অ্যাট পারে ইস্যু হতে পারে, ডিসকাউন্টে ইস্যু হতে পারে, অথবা প্রিমিয়ামে ইস্যু হতে পারে। ঠিক আছে, এর সাথে আসতে পারে ইস্যু অফ ডিবেঞ্চারের অঙ্ক, যেমন ইস্যু অফ ডিবেঞ্চার বাই ক্যাশ এট ডিসকাউন্ট বাট রিডিমড উইথ প্রিমিয়াম। ডিসকাউন্ট ইস্যু করলো, প্রিমিয়ামে রিডিম করছে। ইস্যু অফ ডিবেঞ্চার উইথ প্রিমিয়াম বাট রিডিমড অ্যাট পার, প্রিমিয়ামে ইস্যু করছে কিন্তু অ্যাট পারে রিডিম করছে। ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট পারে ইস্যু করছে কিন্তু রিডিম উইথ প্রিমিয়াম করছে, বা ইস্যু এ ডিবেঞ্চার অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড অলসো রিডিমড উইথ প্রিমিয়াম। এইগুলোর ওপরে জার্নাল এন্ট্রি আসতে পারে। শুধু জার্নাল এন্ট্রি আর জার্নাল এন্ট্রিজ ফর রেকর্ডিং ইন্টারেস্টের জার্নাল এন্ট্রি বছরে বেশি ইম্পর্টেন্ট আছে। ডিবেঞ্চারদের ইন্টারেস্ট দিলে এবং টিডিএস কেটে নিলে তার জন্য কি জার্নাল এন্ট্রি হয় সেটা অবশ্যই দেখবে। এবারে আসছে অ্যাডমিশন অফ পার্টনার। অ্যাডমিশন অফ পার্টনারে এমনিতে নর্মাল জার্নাল এন্ট্রিজ আসতে পারে, শুধু জার্নাল এন্ট্রি করতে দিলে এটা হতে পারে 6 মার্কসের জন্য, অথবা জার্নাল এন্ট্রিজ অনলি ফর গুডউইল ট্রিটমেন্ট অফ অ্যাডমিশন অফ পার্টনার। ছোট ছোট অ্যাডমিশনের অঙ্ক গুডউইল ট্রিটমেন্টের দিতে পারে, শুধুমাত্র গুডউইলের জার্নাল এন্ট্রি পাস করতে হবে। কিরম দিতে পারে, যখন নিউ পার্টনার প্রিমিয়াম ফর গুডউইলের টাকা নিয়ে এলো, অথবা when new partner fails to pay required amount as premium for goodwill টাকা আনতে পারছে না। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ গুডউইল when goodwill already appeared in balance sheet। ব্যালেন্স শিটে যদি আগে থেকে একটা গুডউইল থাকে তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হয়। এর সাথে রইল রিভ্যালুয়েশনের কি কি ট্রিটমেন্ট হয়, যেমন ট্রিটমেন্ট এটা রিভ্যালুয়েশনে আসে গেল, যেমন ট্রিটমেন্ট অফ প্রভিশন ফর ব্যাড ডেট অর ক্রিয়েশন অর রিডাকশন অফ এনি লাইবিলিটিস, রেকর্ডিং অফ আনরেকর্ডেড অ্যাসেটস এন্ড লাইবিলিটিস,
ট্রিটমেন্ট অফ এনি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস টেকেন ওভার বাই এ পার্টনার। কোনো পার্টনার হয়তো কোনো অ্যাসেট লাইবিলিটি তুলে নিল বিজনেস থেকে। ট্রিটমেন্ট অফ ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রিমিনারি এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট, সাসপেন্স, এই আইটেমগুলো অ্যাসেট দিকে অনেক সময় থাকে। এগুলো কিভাবে আমরা ট্রিটমেন্ট করব? আচ্ছা, ট্রিটমেন্ট অফ প্রভিশন ফর ব্যাড ডেট ক্রিয়েটেড আউট অফ জেনারেল রিজার্ভ, এটা খুব ইম্পর্টেন্ট। জেনারেল রিজার্ভ থেকে যদি প্রভিশন ফর ব্যাড ডেটের একটা পোর্শন ক্রিয়েট করা হয়, যদি ইনভেস্টমেন্টের একটা বুক ভ্যালু আর মার্কেট ভ্যালু দুটোই যদি দিয়ে দেওয়া থাকে ব্যালেন্স শিটে। আচ্ছা, অ্যাডমিশন অফ নিউ পার্টনার উইথ এ রিভ্যালুয়েশন অফ অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যান্ড ব্যালেন্স শিট, রিভাইজ ব্যালেন্স শিট, এরকম বড় অঙ্ক আসতে পারে। এছাড়া আসতে পারে কিছু দুটো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের কথা এখানে তোমাদের বলেছি, খুব ভালো করে এই অ্যাডমিশনের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট গুলো দেখে যাবে। একটা হচ্ছে নিউ পার্টনার ব্রিংস অ্যান অ্যামাউন্ট অ্যাজ ইজ ক্যাপিটাল সাচ এ পার্সেন্টেজ অফ অ্যাডজাস্টেড কম্বাইন্ড ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার্স, মানে নিউ পার্টনার ওল্ড পার্টনারদের অ্যাডজাস্টেড ক্যাপিটালের একটা পোর্শন প্রিমিয়াম ফর গুডউইল, একটা পোর্শন ক্যাপিটাল হিসাবে নিয়ে আসবে। ধরো এ পার্টনার, বি পার্টনার ছিল, সি পার্টনার আসছে, এ আর বি পার্টনারের লাস্টে যে ক্যাপিটাল ব্যালেন্সটা বেরোলো সবকিছু করে, যেটা আমরা টু ব্যালেন্স সিডি লিখি, সেটাকে অ্যাডজাস্টেড ক্যাপিটাল বলে। ওই অ্যাডজাস্টেড ক্যাপিটালের কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটালের 25% নিউ পার্টনার ক্যাপিটাল হিসাবে নিয়ে আসছে। তাহলে আমরা কি করব? এ পার্টনার আর বি পার্টনারের অ্যাডজাস্টেড ক্যাপিটাল দুটো যোগ করব, যোগ করে তার 25% সমান যত টাকা, সেটাই নতুন পার্টনার ক্যাপিটাল হিসাবে নিয়ে আসবে। তারপরে হতে পারে আরেক ধরনের অ্যাডজাস্টমেন্ট হতে পারে ক্যাপিটালের ক্ষেত্রে, অ্যাডজাস্টমেন্ট অফ ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ইন নিউ প্রফিট শেয়ারিং রেশিও অন দ্য বেসিস অফ নিউ পার্টনার্স ক্যাপিটাল। নিউ পার্টনারের ক্যাপিটালের বেসিসে ওল্ড পার্টনাররা নিউ প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী তাদের ক্যাপিটালটাকে বিজনেসে রাখবে এবং তার জন্য প্রয়োজন হলে কিছু টাকা তারা নিয়ে আসবে বিজনেসে বা কিছু টাকা তুলে নেবে। এইটা খুব ইম্পর্টেন্ট আছে। এরপরে আছে কোম্পানি অ্যাকাউন্টস। কোম্পানি অ্যাকাউন্টস এর মধ্যে যে পড়বে 6 মার্কসের একটা কোম্পানি অ্যাকাউন্টস তোমাদের প্রত্যেক বছর থাকে, বছরেও থাকবে। এ কমপ্লিট সাম অফ ইস্যু, ফরফিচার অ্যান্ড রি ইস্যু অফ শেয়ার হোয়েন শেয়ারস আর ইস্যুড উইথ প্রিমিয়াম। কোনো শেয়ার ইস্যু করা হচ্ছে, সেগুলোকে ফরফিট করা হচ্ছে, রি ইস্যু করা হচ্ছে, অ্যাট পারে ইস্যু হতে পারে বা প্রিমিয়াম ইস্যু হতে পারে। প্রিমিয়ামটা এরকম হলো যে প্রিমিয়ামটা অ্যাপ্লিকেশনের সময় নিচ্ছে বা প্রিমিয়ামটা অ্যালটমেন্টের সময় নিচ্ছে, এটাও হতে পারে। আর একটা পার্ট অফ পোর্শন ফরফিট করছে, করে রি ইস্যু করছে। যেমন ধরো এমন হলো যে একটা কোম্পানি 5,000 শেয়ার ফরফিট করলো, কিন্তু তার মধ্যে 3,000 শেয়ার রি ইস্যু করলো, 2,000 শেয়ার রি ইস্যু করলো না। সেক্ষেত্রে ফরফিচারে ক্যাপিটাল রিজার্ভে কত টাকা ট্রান্সফার করতে হয় তার একটা ক্যালকুলেশন আছে, সেইটা তোমরা অবশ্যই দেখবে। এছাড়া ট্রিটমেন্ট অফ কলস ইন এরিয়ার অ্যান্ড কলস ইন অ্যাডভান্স, কোনো পার্টনার টাকা দিতে পারলো না বা কোনো পার্টনার অ্যাডভান্স টাকা দিয়ে দিল কোনো একটা কলের, সেটার কি ট্রিটমেন্ট হয়। এছাড়া ট্রিটমেন্ট অফ ওভার অ্যাপ্লিকেশন, কোনো পার্টনারের যদি ওভার অ্যাপ্লিকেশন থাকে, এক্সেস অ্যাপ্লিকেশন মানে কিছুটা রিফান্ড করলো, আবার কিছুটা এক্সেস অ্যাপ্লিকেশন মানে অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করলো, যেটাকে প্রো ডাটা অ্যালটমেন্ট বলে, সেটাও কিন্তু প্রো ডাটা অ্যালটমেন্ট কিন্তু এবছরে খুব ইম্পর্টেন্ট আছে। আগের বছরও প্রো ডাটা অ্যালটমেন্ট এসেছিল, এবছরও কিন্তু এটা সমানভাবে ইম্পর্টেন্ট আছে। এরপরে আছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপের রিটায়ারমেন্ট অফ পার্টনার, এটা 10 মার্কসের আসে। তো 10 মার্কসের একটা রিটায়ারমেন্টের অঙ্ক, আর তার সাথে সাথে বছরের ডেটটাও একটু ইম্পর্টেন্ট আছে, ডেটটাও তোমরা দেখে যাবে। এখানে যেটা আসতে পারে, কমপ্লিট সাম ফর রিটায়ারমেন্ট অফ এ পার্টনার উইথ প্রিপারেশন অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড রিভাইজ ব্যালেন্স শিট আফটার দ্য রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টের নর্মাল অঙ্ক আসতে পারে, আর রিটায়ারমেন্টের এই ট্রিটমেন্ট গুলো আসতে পারে। এর সাথে ট্রিটমেন্ট অফ সেটেলমেন্ট অফ রিটায়ার্ড পার্টনার্স ডিউ, যখন কিনা একটা পার্ট অফ দ্য রিটায়ার্ড পার্টনার্স ডিউ পেমেন্ট করা হচ্ছে ইমিডিয়েটলি, আর বাকি পার্টটা লোনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, বাকি পার্টটা লোনে পাঠিয়ে দিচ্ছে, এরকম টাইপের সামস তোমরা দেখবে। হয়তো টোটাল ডিউ হলো 80,000 টাকা, 50,000 টাকা লোনে পাঠিয়ে দিল আর 30,000 টাকা পেমেন্ট করলো। আচ্ছা, এরপরে দুটো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের কথা বলেছি রিটায়ারমেন্টের ক্ষেত্রে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। যে ক্ষেত্রে এক্সিস্টিং পার্টনার্স ব্রিং দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট টু পে অফ রিটায়ার্ড পার্টনার্স অ্যান্ড মেনটেন এ মিনিমাম ব্যালেন্স ইন ক্যাশ অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। রিটায়ার্ড পার্টনারকে পেমেন্ট করার জন্য এক্সিস্টিং পার্টনাররা এমন ভাবে টাকা নিয়ে এলো যাতে একটা মিনিমাম ক্যাপিটাল ব্যালেন্স, মিনিমাম ক্যাশ ব্যালেন্স থাকবে এবং তার সাথে সাথে রিটায়ার্ড পার্টনারকেও পেমেন্ট করা সম্ভব হবে। অথবা এরকম হতে পারে যে এক্সিস্টিং পার্টনার্স ব্রিং দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট ইন সাচ এ ওয়ে, এক্সিস্টিং পার্টনাররা এমন ভাবে টাকা নিয়ে আসবে টু পে অফ দ্য রিটায়ার্ড পার্টনার ইমিডিয়েটলি, রিটায়ার্ড পার্টনারকে পেমেন্ট করে দেবে এবং তার সাথে তাদের ক্যাপিটালটাও তাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী হবে। ঠিক আছে, এই টাইপের ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট আছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের, এই দুটো ট্রিটমেন্ট তোমরা খুব ভালো করে দেখবে। এরপরে আছে ডেথ অফ পার্টনার। এবছরে ডেথ অফ পার্টনারও কিন্তু আসার চান্স আছে, কেননা দীর্ঘ 3 বছর প্রায় ডেথ অফ পার্টনার দেয়নি, সুতরাং ডেথ অফ পার্টনার এবছরও দিতে পারে। এ সাম অফ ডেথ অফ পার্টনার, গুডউইল ট্রিটমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অফ দ্য ডিউ অফ ডিসিজ পার্টনার। ডিসিজ পার্টনারের ডিউ বার করা, অর্থাৎ একটা শুধুমাত্র ডিসিজ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলা এবং সেই ক্যাপিটালের মধ্যে সমস্ত পোস্টিং করে টোটাল ডিউ যেটা তার এক্সিকিউটর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, সেরকম অঙ্ক আসার খুব চান্স আছে। অবশ্যই তোমরা ডেথ অফ এ পার্টনারটা দেখবে। এরপরে রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিসে এই রেশিও ক্যালকুলেশন গুলো তোমরা অবশ্যই দেখে যাবে। একটা হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও, নেট প্রফিট রেশিও, গ্রস প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, অপারেটিং কস্ট রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, ডেটর্স টার্নওভার রেশিও, ক্রেডিটর্স টার্নওভার রেশিও, ডেটর্স ভেলোসিটি অ্যান্ড ক্রেডিটর্স ভেলোসিটি। ডেটর্স ভেলোসিটির আরেক নাম হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, আর ক্রেডিটর্স ভেলোসিটির আরেক নাম হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। এটা অবশ্যই দেখবে।
আচ্ছা, কারেন্ট রেশিও, লিকুইড রেশিও, অ্যাসেট টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, প্রপ্রাইটারি রেশিও। আচ্ছা, এই টাইপের রেশিও গুলো দেখবে। কিছু ডাটা দিয়ে তোমাদের রেশিও গুলো বার করতে বলতে পারে। এছাড়া মিসিং ফিগারের কিছু অঙ্ক দিতে পারে। ধরো ক্রেডিট সেল বলে দিল, আর তোমাকে ক্রেডিট সেলটা বলে দিল, আর ডেটর্স টার্নওভার রেশিওটা বলে দিল, তোমাকে ডেটর্স এর ফিগারটা বার করতে বললো। তো এর কারণে আমি একটা লিখেছি যে ক্লোজিং স্টক আর কারেন্ট অ্যাসেট ওয়েন ওয়ার্কিং ক্যাপিটাল বললো, ক্লোজিং স্টক আর কারেন্ট অ্যাসেট বার করো, যেখানে ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট রেশিও আর কুইক রেশিও দিয়ে দিল। তো এরকম ধরনের মিসিং ফিগারের অঙ্ক তোমরা অবশ্যই দেখবে। এরপরে বলি, এর সাথে তোমরা কম্পারেটিভ আর কমন সাইজ যে ইনকাম স্টেটমেন্ট আছে এটা একটু দেখে যাবে। প্রফিট অ্যান্ড লস, কম্পারেটিভ কমন সাইজ স্টেটমেন্ট অফ পিএল আর কম্পারেটিভ কমন সাইজ ব্যালেন্স শিট, এটা একটু তোমরা অবশ্যই দেখে যাবে। কম্পারেটিভ কমন সাইজ কিন্তু এবছরে আসার চান্স আছে, কারণ অনেক বছর কম্পারেটিভ কমন সাইজের কোনো অঙ্ক দেয়নি। এরপরে আছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমি বলবো, ক্যাশ ফ্লোতে একটা বড় মার্কসের অঙ্ক আসে। যদি তোমরা ক্যাশ ফ্লো না করতে পারো তাহলে থিওরিও লিখতে পারো, তবে ক্যাশ ফ্লোর অঙ্ক করলে কিন্তু বেটার হয়। তো ক্যাশ ফ্লোর অঙ্কের মধ্যে যে ট্রেন্ডটা তোমাদের এখন দেখতে পাচ্ছি, যে ছোট ছোট অঙ্ক আসে, মানে পুরো পুরো একটা বড় অঙ্ক না এসে তার পরিবর্তে পার্ট পার্ট করে ভেঙে অঙ্ক আসতে পারে, যে কিছু ইনফরমেশন দিয়ে বললো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস খালি বার করো, বা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসটা বার করো, বা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বার করো। এবার লেখা আছে পার্ট সামস আসতে পারে, অথবা একটা কমপ্লিট অঙ্ক আসতে পারে, যেক্ষেত্রে এ কমপ্লিট সামস ফর প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম এ গিভেন ব্যালেন্স শিট। পরপর 2 বছরের ব্যালেন্স শিট দিয়ে দিল, সেখান থেকে তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বার করতে দিতে পারে। উইদাউট অ্যাডজাস্টমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে দিতে পারে। উইদাউট অ্যাডজাস্টমেন্ট হলেও এই ট্রিটমেন্ট গুলো দেখে যাবে। সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ প্রভিশন ফর ট্যাক্স। প্রভিশন ফর ট্যাক্স থাকলে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, ট্রিটমেন্ট অফ প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ডের কি করতে হয়, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের জন্য কি ট্রিটমেন্ট হয়, আর ট্রিটমেন্ট অফ প্রিলিমিনারি এক্সপেন্স থাকলে কি ট্রিটমেন্ট হয়। এই কটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। মোটামুটি এইটাই তোমাদের এখন যতদিন পরীক্ষা বাকি আছে এইগুলোই প্র্যাকটিস করো, এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। আমি যা সাজেশনস বলে দিলাম এর বাইরে তোমাদের আর কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু এইগুলোই এখন থেকে প্র্যাকটিস করো। এবং তার সাথে সাথে যে মক টেস্ট গুলো আমি নিচ্ছি সেগুলো তোমরা দিতে পারো। মক টেস্ট গুলো একদম পুরো 100 মার্কসের হবে, সরি, মক টেস্ট গুলো একদম 50 মার্কসের প্রথমে নেব, এবং তারপরে কমপ্লিট 80 মার্কসের নেব। যেভাবে তোমাদের সিলেবাস এবং যেভাবে তোমাদের কোয়েশ্চেন্স আসে বোর্ডে, সেইভাবেই কোয়েশ্চেন সেট করে মক টেস্ট নেব। তোমরা ইচ্ছে করলে আমার কাছে এই মক টেস্ট গুলো দিতে পারো, এবং মক টেস্ট দেওয়ার জন্য ওপরে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে কখন কিভাবে তোমরা মক টেস্ট দেবে সেই ব্যাপারে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে কথা বলতে পারবো। ঠিক আছে, আজকে এইটুকুই বললাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো, এবং পরবর্তী যে ভিডিও বিএসটিডি সাজেশন, কস্টিং ট্যাক্সেশনের সাজেশন, প্রিলিমিনারিজ অফ অডিটিং এবং লয়ের যে সাজেশন আমি আপলোড করব, তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।